গুড আফটারনুন ফ্রেন্ডস, দশিমাতে সবাইকে স্বাগতম। আজকে বিকেলে ফাইনালি চোখ দেখাতে যাচ্ছি। আমি সামনে অর্কর ভিডিওটা দিয়েছি। অ্যাকচুয়ালি আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা এলো, এত সুন্দর লাগছে, কোরিয়ান ড্রামার হিরোর মতন। মানে আমি ভাবছি এই ছেলেটাকে আমি আমার পেটে রেখেছিলাম, তো এর জন্য আমি তোমাদের দেখালাম। মানে চুল, আমি ভিডিওতে বলি অর্কর মাথায় খুব চুল ছিল, এখন অনেক চুল কমে গেছে। তাছাড়াও অর্ক কে একদম নিখুঁতভাবে আমি এই ভিডিওটা করেছি, মানে একদম ক্লোজ। আর শর্মি ভীষণ কোরিয়ান ড্রামা ভালোবাসে, ভীষণ পছন্দ করে। আর এখন ইদানিং আমিও কোরিয়ান ড্রামা দেখছি, সেই কারণে আমার কোথাও না কোথাও মনে হলো অর্কর ভেতরে একটা কোরিয়ান ড্রামার হিরোদের মতো ছাপ আছে। মানে বেশ সুন্দরভাবে একটা হিরো হিরো ব্যাপার। এটাও আমি শুনেছি আমার ছেলেকে নিয়ে অনেকে নিন্দা করেছিল, মানে কেউ করেছিল। তো যাই হোক, যে করেছে সে নিশ্চয়ই জানবে যে করেছে, যে আমার ছেলের এইরকম দাঁত নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে অনেক কিছু বলেছে। তা আমি শুধু ভিডিওটা জাস্ট, আমি এত সুন্দর করে ক্যামেরা করেছি আমার ছেলের, আমি এটা তোমাদের দেখালাম। আর আমি কীরকম গান পছন্দ করি সেটাও দেখো। মানে একদম সুন্দরভাবে সম্পূর্ণটা কভার করেছি। মানে ফেস, চোখ, নাক, ঠোঁট, ঘাড়, কান, মানে একটা বডির, মানে যেটা ফেস, একটা যে হিরো হিরো ফেসটা দেখানোর, সেটা কিন্তু আমি কভার করতে পেরেছি ক্যামেরায়। সেটা আমি জাস্ট ফর তোমাদের দেখালাম। থু 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 থু, মানে অনেকে আছে বলে না, বলবে হ্যাঁ নিজের ছেলের প্রশংসা নিজেই করছে, এটা প্রশংসা না, হঠাৎ চোখে লাগলো আমার। মানে আমি এতদিনে হয়তো এত মন দিয়ে দেখিনি, আজকে দেখলাম আমার ছেলে, মানে আমি তো দেখেছি, সুন্দর দেখেছি। শর্মিকে আমি পাঠিয়ে বলছি কি, দেখ তুই কোরিয়ান ড্রামার হিরো। আর কি লিখেছে দাঁড়াও, কিছু একটাই পাঠালো। হ্যাঁ সেই ওই জন্যে শর্মি এত ভালোবাসে অর্ককে, ভীষণভাবে ভালোবাসে। আর অর্ককে শুধু শর্মি নয়, শর্মির গোটা ফ্যামিলির লোক ভীষণভাবে পছন্দ করে। দেখো, নিজেকে মেনটেন্স করে রাখলে দেখবে সবাই বেশি সুন্দর। হ্যাঁ, সবাই বেশ সুন্দর। এখন অর্ক একটু হেলদি হয়ে গেছে, সামনের মাস থেকে বলেছি জিম জয়েন করবি, কোনো কথা আমি শুনবো না। মাম্পিও হেলদি হচ্ছে, অর্কও হেলদি হয়েছে, দিয়ে দুটোকেই জিমে পাঠাবো। আমরা একসাথে দুটো ডেট করবি, দুজন মিলে একসাথে যাবি, দুই ভাই বোন মিলে একসাথে জিমে যাবি। শর্মির জিমের প্রয়োজন নেই, শর্মি এমনিই রোগা। তবে অর্ক আর মাম্পির দুজনারই জিমে যাওয়ার দরকার। তা চলো, এটা হলো আমার কথা। এবার আসবো আমি আমার বহিনের কথায়। এই সারা দুনিয়া আমার বাচ্চার কাছে খাক বরাবর, আমার চোখে, আমার এই দুই নয়নে আমার ছেলে মেয়ে আমার কাছে হিরো হিরোইন। তার জন্য আমার মেয়ে যা নাচ করে আমার ভালো লাগে, আমার মেয়ে যা কথা বলে আমার ভালো লাগে, আমার ছেলে যা করে আমার ভালো লাগে। আমি আমার ছেলে মেয়েকে ভীষণভাবে মানে আহ্লাদও দিই, মারও খায়, বকাও শোনে। আবার যখন আমার রাগ হয় তখন একেবারে মুখ একবারে ঘুরিয়ে রাখবো, তো রাখবই, একদম নো কথা। তো ওরা মায়ের আদরটা নিতে ভালোবাসে, কিন্তু মায়ের রাগটাকে ওরা ভীষণ ভয় পায়। তো মা রেগে গেলে মানে ব্যাস, মায়ের একটাই অপশান, কথা বন্ধ। আর ওটাই হচ্ছে ওদের কাছে কষ্ট। এমনি রাগ না করে 2-3 দিন না কথা বললেও অসুবিধা নেই, কিন্তু রাগ করে 1 সেকেন্ডও কথা না বলে থাকা যাবে না। আমার ছেলে মেয়ের ইতিহাস খুললে ও ফুরাবে না। আমি শুধু আমার ছেলের চুল দেখতে বললাম, চুলটা দেখো, চোখটা দেখো, দেখো তো চোখ দুটো আমার মতো কিনা, ভালো করে দেখবে অর্কর চোখ দুটো আমার মতো কিনা। অর্কর নাকটা একদম ওর বাবা ঠাকুরদার মতো পেয়েছে, একদম। মানে অর্কর হাসিটা, হাসবে যেখানে দেখবে হাসিটা আমার মতন কিনা। তোমাদেরকে এইগুলো মানে বাছাই করে দিতে বললাম, কোন অর্কর কী দেখতে আমার মতন আর কী দেখতে ওর বাবার মতন, তোমরা কমেন্টে লিখবে। এবার আমার বহিন কালকে আমায় বলেছে একা মেয়ে একটা ফ্ল্যাটে থাকতে পারে না। আজকে বহিনকেও বলবো, রিম্পাকেও বলবো। রিম্পা আমার ও আমার কাছে দুধ ভাত। অ্যাকচুয়ালি ওকে আমি সত্যি বলছি, ও বিপদে পড়লে আমার বুক কেঁপে ওঠে, মানে খারাপ লাগে। আর ওর মানে বিপদ দেখলেই সবাই আমার কমেন্ট বক্সে চলে আসে, সীমাদি রিম্পাদি কেটে বলেছে, রিম্পাদি কেটে বলেছে, সীমাদি ঘোড়া রিম্পাদিকে যা নয় তাই বলে ভিডিও করেছে, সীমাদি তুমি ভিডিওটা দেখো সীমাদি। তো এটা রিম্পাকে অ্যাকচুয়ালি আমি বললাম না, আমি দুধ ভাতের মতনই রাখি। ও অনেকটা ওর ব্রেনে যতটুক নেয় ও ততটুকুই দেয়। অ্যাকচুয়ালি ওর ডিপ চিন্তা ওর ভেতরে নেই, ওর ব্রেন যতটুক নিল ও ততটুকুই তোমাদের কাছে রিটার্ন ব্যাক করে দিল। এই নয় আগে পরে আশেপাশে কোনো চিন্তা করে কথা বলে। এইবার আমি আমার বহিনকে বলবো, বহিন সত্যি বলছি বোরিং লাগছে টেপিকে নিয়ে ভিডিও করতে, তাই তোর প্রশ্নেরই উত্তর দেব। তোকে নিয়ে ভিডিও করতে বেশ মজা লাগছে। আমরা কিন্তু কিমা দিদি আর আমার বহিন মিলে এবার আমরা দুজনে মিলে ওয়াইটিটাকে একদম ঝাঁক ঝাঁক ঝাক 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 করে কাঁপাবো।
তোমাদের অনেক দুঃখ যে সীমাদি ভিডিও দেয় না কেন, কিন্তু যুক্তি দিয়ে, সুন্দরভাবে যুক্তি দিয়ে। না, ঝগড়া আমি আমার বহিনের সাথে করব না। ও আমাকে কিমা দিদি বলে, আমিও ওকে বহিন বলেই ভিডিও করব। কিন্তু ভুলটা ওই বলেছে, ভুলটা না দেখিয়ে দিলে তাহলে আমি ফেল করে যাব। তা আমার বহিনের ভুলটাই আমি সবার আগে দেখাবো। আমার বহিন আমাকে ফেল করিয়েছে, একদম রেজাল্টে কাটা দিয়ে দিয়েছে। তাই সবার আগে আমার বহিনের ভুলটা। ফ্ল্যাটে একা থাকা যাবে না একটা মেয়ের? কেন যাবে না? কেন যাবে না? বেশিরভাগ মেয়েরা বাইরে পড়াশোনা করে। আমার মেয়ে একা ফ্ল্যাটে একা থেকে এসেছে। যদিও একা ফ্ল্যাটে থাকতে গেলে খরচটা অনেক, সে কারণে 2-3টে বান্ধবী মিলে একটা শেয়ার করে নিত। একই কলেজে 3 বান্ধবী মিলে কলকাতায় ফ্ল্যাট নিয়ে নিল, আরাম কাজ জিন্দেগি। 3জনা রান্না করছে, 3জনের কাছে। এবার তার ভেতরে কেউ একজনা স্কুল ট্রান্সফার করে নিল বা অন্য কোনো জায়গায় সেমিস্টারের জন্য চলে গেল, তখন 2জনা শেয়ার করছে। তারপরে আরও একজন হয়তো কোথাও এমন ডিউটি পড়ে গেল, কাজ পেয়েছে, সেটা হচ্ছে ওর এরিয়া থেকে দূরে, তখন সেও চলে গেল। কেন থাকবে না? নিশ্চয়ই থাকবে। একা থাকা যায় না এটা বলো না। প্রথমত টেপি বাড়ি থেকে বেরিয়েছে কী কারণে? টেপির কারণটা কী ছিল? টেপি প্রথমত একটা গৃহবধূ। টেপি বাড়ি থেকে বেরিয়েছে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে। তাহলে এই যে অত্যাচার সহ্য করতে না পেরে টেপি যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে, তখন আমরা সাধারণ ঘরের গৃহবধূরা কী করি? তার বাপের বাড়িতেই গিয়ে উঠি। তা বাপের বাড়ি থেকে উঠে সমস্ত প্রবলেম সলভ করে যখন মনে হবে না এইবার আমার জীবনটাকে সত্যিই একটা গতিবিধিতে আনতে হবে, বা সত্যি একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে, বা আমার জীবনটাকে আবার নতুন করে, যেটা হয়ে গেছে সেটাকে সরিয়ে আবার নতুন করে আমার জীবনটাকে শুরু করব, সেই পথে আমায় এগোতে হবে। তখন প্রেম করুক, ফ্ল্যাট নিক, একা থাকুক, দুকা থাকুক, আরও 5জনকে নিয়ে থাকুক, সেটা ওদের একেবারে পার্সোনাল ব্যাপার, বা একেবারে ওর ইচ্ছা, থাকতেই পারে। কিন্তু ও ভিডিও করে যেটা দেখাচ্ছে, যেই মুহূর্তে যেই টাইমে ও ফ্ল্যাটটা নিয়ে একা রয়েছে, এটা ওর জন্যে ক্ষতিকারক। এখন ওর ফ্ল্যাটের কোনো প্রয়োজন ছিল না। ও বাচ্চাকে ফ্ল্যাট প্রথম দিন যখন নিয়েছিল, ও এটা টাইটেলে লিখেছিল, বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের জন্যে একটি ফ্ল্যাট নিলাম। বাচ্চা কোথায়? উজ্জ্বল ভবিষ্যৎটা কোথায়? ও ফ্ল্যাট নিয়ে করছেটা কি সেখানে? এটা কি ঠিক? প্রথমত। দ্বিতীয়ত, এটা প্রথমত নয়, এটা 3rd নম্বর ইয়ে ছিল। ওর 1 নম্বরে ছিল মেয়েরা, বাবলু পিসুর সঙ্গে ওর বাবা, বাবলু পিসুর সঙ্গে মেয়ের বাবা যখন কথা বলছিল, তখন এটা বলছিল যে দেখো আমার মেয়েকে দেখেই তোরা এত টাকা রোজগার করছে। আমি কি বলছি সত্যি কি ওর মেয়েকে দেখিয়ে রোজগার করছে? করছে না। কারণ ওইখানটায় দেখাচ্ছে ও সবাইকে দেখাচ্ছে। সত্যি কি আমরা আমাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে রোজগার করছি? না, আমরা অন্য কারোর আলোচনা তুলে নিয়ে এসে, হ্যাঁ, এখানে ক্রিয়েটিভিটিটা আমাদের কোনটা থাকছে, যে যুক্তি আর তর্ক দিয়ে তোমাদের বোঝাচ্ছি। কিন্তু আমরা আমাদের কোনো কাজ, গুণের কোনো কাজ, বা শুধুই তাদের টপিক না এনে শুধু আমাদেরকেই আমাদের বিষয় বলেই তোমাদের ইমপ্রেস করতে পারছি না। যে না, আজকে আমি আর অন্য কারোর বিষয় বলবো না, আমি আমার বিষয় বলবো বা আমার ক্রিয়েটিভিটি দেখাবো, এই দেখে তোমরা ইমপ্রেস হয়ে আমাকে 7-8 হাজার ভিউ দেবে, এটা কিন্তু তোমরা করবে না। খুব বেশি হলে 2,000, 2,500, 3,000, তারপরে ধীরে ধীরে সেটাকে কমতে থাকবে। কিন্তু যখন আমরা অন্য কারোর টপিক, তার মানে আমরা অন্য কাউকে তুলে নিয়ে এসে সেই বিষয়ে আলোচনা করলে তোমাদের ইন্টারেস্ট বেশি, সেটাকে তোমরা কিন্তু ভালোভাবে দেখছো এবং সেখান থেকে যথেষ্ট পরিমাণে আমার একটা ইনকাম আসছে। তাহলে আমরা কী করছি? ওদেরকে বিক্রি করছি, তাদেরকে, তাদের কন্টেন্টের মধ্যে ভুল ত্রুটিটা তুলে ধরে আমি তাদেরকে বেচে ইনকাম করছি। আমি আমার নিজস্বতা বলতে শুধুই আমার বক্তব্যটা রাখছি, কিন্তু আমার কোনো গুণের জিনিস দেখি আমি কিন্তু তোমাদেরকে ইমপ্রেস করতে পারছি না। ঠিক তেমনি টেপি এমন কোনো ক্রিয়েটিভিটি বা কর্ম দেখাতো না যেটার দ্বারা টেপিকে দেখে ইমপ্রেস হয়ে সবাই ভিডিওটা দেখতো না। ভিডিওটা অ্যাকচুয়ালি দেখতো ওদের গ্রাম্য পরিবেশ, যেখানে শাশুড়ি বউ, যেখানে একটা ছেলে, যেখানে তার শ্বশুর সম্পূর্ণ সংসারটা কীভাবে মেনটেন করছে, মাটির ঘরে রান্না, এত সংসার হ্যাপা সামলে বাচ্চাটাকে সামলানো, কেউ চাষাবাদ করা, সেই ধানগুলো নিয়ে এসে ঝাড়া, সেই ধানগুলো সেদ্ধ করা, সেই ধানগুলো শুকানো, সর্ষে মারা, তারপরে তিল ক্ষেত থেকে তিল তুলে নিয়ে এসে, তাছাড়াও ওদের এই গোটা ফ্যামিলির লোকগুলোকে দেখিয়েই ইনকাম করতো। তার মানে ক্রিয়েটিভিটি শুধু টেপির বদন দেখিয়ে করছে না। টেপি একটা জিনিস পারতো, সেটা হচ্ছে টেপি কথা বলতে পারতো। এরা ক্যামেরার কাছে কথা বলতে পারতো না, ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না। কারণ এরা প্রথমে যখন দিদির চ্যানেল থেকে এসছে, তখনই এরা চ্যানেলটা আলাদাই করেছে কিন্তু টেপির বুদ্ধিতে।
নাহলে টেপির বুদ্ধি না থাকলে আজও কিন্তু ওরা চ্যানেলটা আলাদা করতো না, দিদির কাছেই হয়তো সারা জীবনই কৃতদাসের মতনই থেকে যেত। এটাও একটা সত্যি কথা, এটাও একটা সত্যি কথা বললাম। আজকে আমার বহিন বলল অ্যাকচুয়ালি তো তাহলে ওরা ফেস ভ্যালু পেয়েছে ওর দিদির কাছ থেকে, তাহলে চ্যানেলের ইনকাম তো দিদির কাছে যায়। তুমি জানতে না? তুমি জানো না? দিদি ওদের ফেস ভ্যালু করিয়েছে বলে বিগত প্রায় 1.5-2 বছরের বেশি ওদেরকে দেখে যে ভিডিওগুলো করিয়েছে সেই সমস্ত টাকা দিদিই নিয়েছে, এদেরকে জাস্ট ফর একটা বেতনের মতো রেখেছিল। তুমি জানতে না? জানো না? তুমি অনেক কিছু জানো না, বা জানলেও হয়তো ক্যামেরা খুলে ভিডিও করার সময় ভুলে গেছো। অ্যাকচুয়ালি দিদি জামাইবাবু যখন ওদেরকে চ্যানেল খুলে দিয়েছিল, সেই চ্যানেলটার মালিক দুটো চ্যানেল খুলেছিল, একটা রান্নার চ্যানেল আর একটা এদের ব্লগিং চ্যানেল। ওই দুটো চ্যানেলের মালকিন আর মালিক ছিল কিন্তু ওর দিদি জামাইবাবু। সেখান থেকে জাস্ট ফর একটা বেতন হিসাবে এদেরকে মাস গেলে 10 থেকে 15 মনে হয়, তো যতদূর সম্ভব লাস্টে 18 অবধি কথা হয়েছিল, কিন্তু 18 অবধি যায়নি, 10 থেকে 15 হাজারের মতন বেতন দিত। আর প্রত্যেকটা প্রমোশনাল ভিডিওতে 2 থেকে 3 হাজার এই টাকাটা দিত। সেটা একবারে ওটা আবার ওরা আলাদা অ্যাকাউন্টে রাখতো, যেটা একটা লাইভের মধ্যে ক্লিয়ার করেছিল, যেই 80,000 টাকা জন্মেছিল সেই টাকা দিয়ে বাচ্চার হয় সিজারে লাগাবে, নয় গাড়ি কিনবে, নাহলে একটা রুম করবে, এরকম। সেগুলো ওদের ওই ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি আমাদের এই মেন প্রসঙ্গে আসছি। তাহলে প্রথম প্রায় 1 থেকে 1.5 বছর কি 2 বছর হতে পারে, এটা আমার ভিউয়ার্সরা মেনশন করে দেবে কত বছরের, 1 থেকে 1.5 বছরের পুরো ইনকাম তখন কিন্তু 1-2 হাজার ভিউ হতো না, তখন ওদের ভিডিও চ্যানেলে ভিডিও হতো 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ এরকম করে ভিউ হতো। সেই সমস্ত চ্যানেলের ইনকাম আর প্রমোশন ভিডিওর একটা অ্যামাউন্ট কত হতে পারে, তোমরা যারা প্রমোশন ভিডিও করে নিশ্চয়ই জানে। আমি প্রীতমের মুখে শুনেছি, আমি দিশানির মুখে শুনেছি, যেহেতু এরাও প্রমোশন ভিডিও করে, চ্যানেলের ভিউজের ওপর অ্যামাউন্ট তৈরি হয়, 30,000 40,000ও নেয়। যে ধরো আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে এই ভিউ আসে, আমি প্রতিদিন আমি প্রায় 2-2.5 লাখ করে ভিউ পাই, তাহলে তুমি যা ডিমান্ড করো, মানে 40,000, 50,000, 30,000, 35,000, 25,000, যে যেরকম চ্যানেলের ভিউ সে সেরকমভাবে ডিমান্ড করতে পারে এই প্রমোশন ভিডিওতে, সে সেরকমভাবে টাকা পাবে। তো এটা আমি প্রীতমের কাছ থেকে শুনেছি, দিশানির কাছ থেকে শুনেছি, এবং তুমি প্রমোশন ভিডিও ছাড়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কারণ প্রীতমের সঙ্গে আমার কীরকম কথোপকথন হতো তোমরা সবাই জানো, এবং আমিও একটা প্রমোশন ভিডিও ছোটো মতো করেছি, সেখানেও কিন্তু আমার ভিডিও দেওয়ার সাথে সাথে প্রায় বিকেলের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে, একদম আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এই যে প্রমোশন ভিডিওগুলো অবধিও যেগুলো করে দিত, সেখান থেকে 2 থেকে 3 হাজার এরা পেত, ব্যালেন্সটা ওরাই নিত, সব ওদের কাছে থাকতো। দেখো তুমি কিছুই জানো না, যেহেতু দিদি ফেস ভ্যালু করে দিয়েছে বলে সেই জন্যে কোনো দিন এরা দাবি করেনি 1 টাকাও যে ওখান থেকে এত টাকা তুমি রোজগার করেছো, ওখান থেকে টাকা আমায় দাও। এদেরকে না জানিয়েই রাতারাতি চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে, এবং বন্ধ করার কারণই হচ্ছে এরা সাইডে নিজের থেকে একটা চ্যানেল খুলেছিল, ওই যে হুলেকাকে একটা চ্যানেল খুলেছিল, যে চ্যানেলটা পুরনো চ্যানেল ছিল, কিন্তু কোনো ওই চ্যানেলে কোনো মানে ভিডিও টিডিও দিত না। তো সেইখানটায় ওই চ্যানেলটার ভেতরে ও টুকটাক করে ভিডিও দিত, যেহেতু পরিচিত মুখ ছিল, যেহেতু ওদের ব্লগ তখন ভাইরাল অলরেডি হয়ে গেছিলো, সেই কারণে ওই চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে ওই ভিডিওগুলো ভাইরাল হতে থাকে এবং যথেষ্ট ভিউজ হতে থাকে। ওই ভিউজ হওয়ার কারণে দিদি এখানে বুঝে গেল যে চ্যানেল তো তাহলে দ্রুত মনিটাইজেশন হয়ে যাবে, আর মনিটাইজেশন হলেই ওই ওইখানটায় কেমন অ্যামাউন্ট ঢুকতে পারে তাহলে তো ভাই জেনে যাবে। সেই কারণে রাতারাতি ও চ্যানেলটাকে উড়িয়ে দিল, দুটো চ্যানেলকে ব্লক করে দিল, একদম পুরো গায়েব করে দিল। আর চ্যানেলের পুরো রিমোট কন্ট্রোল কিন্তু ওদের হাতে থাকতো, দিদি জামাইবাবুর কাছে এদের হাতে থাকতো না। এরা জাস্ট ভিডিও করে পোস্ট করতে পারবে এইটুকু অবধি অপশান করা ছিল, বা ওদের ফোনে এইটুকুই খুলে রেখে গেছিলো, বা ল্যাপটপে কী করতো, অনেক সময় ভিডিও সমস্ত করে ড্রাফটে পাঠিয়ে দিত, ওরা ওখান থেকে পাবলিক করে দিত। এটা আমার মনে হয় পাবলিকও এরা করতে পারতো না, এরা শুধু ভিডিওটাকে আপলোড করে দিতে পারতো, এরকমভাবেই কিছু করা ছিল। তাই এটার ভেতরে আমি ডিটেলসে যাচ্ছি না।
তার মানে সমস্তটা তখনই ওরা বুঝে গেল যে না, এইবার তো আমি আর আটকাতে পারবো না, কারণ তার আগে টাকা বাড়ানোর গল্প হচ্ছিল, 15,000-এর থেকে 18,000 করবে। সেখানটায় জামাইবাবু বারবার বলছিল এখন ইনকাম সেভাবে হয় না, সেইভাবে রোজগার হচ্ছে না, মাইনা বাড়াতে বলছো, দেখছি কি করা যায়, তা দেখে যাক। তো এই যে জামাইবাবু যে বলছে ভিডিও থেকে সেই রকম ইনকাম হয় না, আর এদের ভিডিও ভাইরাল হতে অলরেডি শুরু করে দিয়েছে, সেখানেই কিন্তু বোঝা যেত, বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি ইনকামটা কত এরা জেনে যাবে। সেই কারণে ওরা নিজে থেকে ঝামেলা করে, অশান্তি করে এদের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করে পুরো সম্পর্কটাকে সরিয়ে দিয়েছে। কারণ আমি বলছি, সত্যিকারে বলছি, যে ময়দানে নেমে তর্ক করার মতন ক্ষমতা কিন্তু ওদের নেই। না, ওরা এমনি বাড়িতে তর্পাবে, দাপড়াবে, বলবে এটা হ্যাঁ, এটা ঠিক নয়, ওটা এই নয়, ওটা ওই না, এটা কেন বললো, এটা কেন করলো, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখোমুখি বা ভিডিওর মাধ্যমে কারোর সঙ্গে তর্ক করবে বা ঝামেলা করবে, এটা কিন্তু ওরা করতে পারবে না, পারে না। কারণ কোথাও না কোথাও হয়তো করবো বলে প্রস্তুতি নেওয়ার পরেও ওরা পিছিয়ে যাবে, বা হয়তো কাকু বারণ করবে, না দরকার নেই, থেমে যাও, সয়ে গেলেই বয়ে যায়, চুপ করো, এসব নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, থামো, এরকম। তো যেটুকু আমি মিশে অনুভব করেছি আমি সেরকমই বললাম। তাহলে ইনকামের প্রথম পুরো 1.5-2 বছরের ইনকাম কিন্তু দিদি জামাইবাবুই নিয়েছে। আর সেই চ্যানেলগুলো ওরা দিদি জামাইবাবুর কাছে ফেরতও চায়নি, বা বলেও নি আমরা আর ভিডিও করব না। ওরা জাস্ট সাইডে একটা এই আমাদের ফরফরানির বুদ্ধিতেই খুলেছিল, যেটা দেখেও দিদির রাগ হয়েছিল যে এটা কেন করেছে। বোঝাতে পারলাম? তাহলে প্রথম ইনকাম যেহেতু দিদির দ্বারা ফেস ভ্যালু হয়েছে, দিদি চ্যানেল খুলে দিয়েছে, দিদি মার্কেটে নামিয়েছে, দিদির দ্বারা সব কিছু পরিচয় পেয়েছে বলে দিদিকেই দেওয়া হয়েছে। ওরা ওগুলো নেয়নি, পরে ফেরতও চায়নি, বা সেগুলো নিয়ে কোনোদিন দাবি দাবাও করেনি। আর ফ্ল্যাটে একা মেয়ে অবশ্যই থাকতে পারে, আর নিজের রোজগারও, হ্যাঁ, মা বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে চাকরি পাওয়ার পর তাহলে তার মা বাবাকে সে খরচ দিতে পারবে না? নিশ্চয়ই পারবে। পড়াশোনা করিয়েছে মা বাবা, চাকরি পাইয়েছে মা বাবা, সেটা করার পর কেন মা বাবাকে খরচ দেবে না? ইউটিউবে ভিডিও আর চাকরি করাটা এক হলো? এক হলো না। এবার আমি বলছি, তারপরেও আমি বলছি, দেখো, অ্যাকচুয়ালি টেপির মা বাবা টেপিকে শিক্ষা দেয়নি, টেপির শ্বশুরবাড়ির লোকরা টেপিকে একটা শিক্ষা দিয়ে পাঠিয়েছে ইউটিউবে ভিডিও করা। অ্যাকচুয়ালি টেপি যা রোজগার করছে, যে আর্নিং করছে, যে আর্নিং, যেটার দ্বারাও এখন সত্যি মাল খাচ্ছে, ফ্ল্যাট ভাড়া করে রয়েছে, বয়ফ্রেন্ড পটাচ্ছে, বয়ফ্রেন্ডের বাড়ি গাড়ি যেগুলো করে দিয়েছে, মানে বুলেট সারানোর পয়সা, বাড়ি পাথর বসিয়ে রং করে দেয়ালে পুট্টি মেরে আঁকিঝুঁকি করে দিয়েছে, সেগুলো শ্বশুর বাড়ি থেকে দান করা, মানে শ্বশুর বাড়ি থেকে শিক্ষা পেয়ে গেছে এই ব্লগিং করার, সেই শিক্ষাটাই ও অ্যাপ্লাই করে ইয়ে করছে। কিন্তু টেপির বাবা মা যে শিক্ষা দিয়েছে যে পড়াশোনা, সেটা অ্যাপ্লাই করে কিন্তু কোনো রোজগার করতে পারেনি টেপি। যে যার দ্বারা টেপির বাবা মার দ্বারা যে টেপি শিক্ষাটা পেয়ে এসেছে, যে 12-13 ক্লাস পড়েছে, সে পড়ে যে 2-4টে টিউশনি করা, বা সে পড়ার দরুনে যে কোনো দোকানে কোনো কাজ করা, সেলসম্যান হোক, বা কোনো রকমের ওই খাতা লেখার কাজই হোক, বা যে কোনো কাজ করে, সেই কাজ করে ইনকাম করে টেপির শ্বশুরবাড়ির লোককে খাইয়েছে তা নয়। টেপির শ্বশুরবাড়ির লোকরা টেপিকে যে শিক্ষাটা শিখিয়েছে, মানে ব্লগিং করা, সেটা করে কিন্তু টেপির মা বাবাকে প্রায় 50 থেকে 60,000 প্রতি মাসে রোজগার করে দিচ্ছে। এটা ফোকলা বলেছে। তাহলে টেপির রোজগারটা তো বাবার ঘর থেকে শেখেনি, শ্বশুরের ঘর থেকে শিখে এসেছে, শ্বশুরের ঘর থেকে শিখে এসে বাবা মাকে খাওয়াচ্ছে। আর বাবা মার যে শিক্ষাগুলো দিয়েছে সেটা অ্যাপ্লাই করে শ্বশুরবাড়ির কাউকে এক গ্লাসও জল দিতে পারিনি। হ্যাঁ, বাবা মার দেয়ার এই বদনটা চোপা, চপচপ করার চোপা, মানে চপট 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 করে যে কথা বলে, সেই চোপা কথা বলে যে রোজগারটা করেছে, সেটা শ্বশুরবাড়ির লোকদের দেখিয়ে রোজগার করেছে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের গুণকে হাইলাইট করেছে, শ্বশুরবাড়ির শ্বশুরের কাজ, শাশুড়ির কাজ, বাচ্চা, স্বামীর কাজ, এগুলো দেখিয়ে যে রোজগার করেছে, সেটা টেপি শ্বশুরবাড়ির লোককে দিয়েছে। কারণ ওই রোজগারের কথা, তার জন্যে তো টেপিকে ওই বাড়িতে রাজকুমারী করে রাখা হয়েছিল। টেপি ছিল ওই বাড়ির মহারানী। টেপির হুকুমের তামিল যদি না করতো, তাহলে তার তো ঘাড়ে মাথা থাকতো না।
টেপির শ্বশুর শাশুড়ি বিগত মন খুলে কোনো সময় হাসেনি, কথা বলেনি, বা সেইভাবে ভিডিওর সামনে কোনো দিন নিজেকে মানে মন খুলে কথাও বলেনি, বা হাসি মুখও আমরা দেখিনি। বা ওরা ওদের কর্ম শুধু করে যেতে হতো, সেই কর্মটুকু করে যেত, আর ওগুলোই ভিডিও করে যেটুকু তোমাদের কাছে দেওয়ার দরকার সেটুকু দেওয়া হতো। এইটা আমি বললাম, বাপের বাড়ির ইনকাম, শ্বশুরবাড়ির ইনকাম, বাপের বাড়ির শিক্ষা, শ্বশুরবাড়ির শিক্ষা, দিদির কাছ থেকে ফেস ভ্যালু পাওয়ার দরুনে দিদিকে কী রোজগার করে দিয়েছে। আর একা মেয়ে একটা ফ্ল্যাটে থাকতে পারে না, সব সময় পারে, সব জায়গায় পারে, কিন্তু টেপির যেহেতু বয়সটা কম, অল্প বিদ্যা, যদি ও এডুকেশনের জন্য যেত তাহলে দেখো ও এমন একটা এরিয়ায় থাকতো যেখানে শুধু পড়াশোনার বিষয় নিয়েই চর্চা হতো। সেখানে পড়াশোনা, কালচার, স্কুলে যাবে, প্রাইভেটে যাবে, তার মানে সবসময় ও কোনো না কোনো মানুষের মাঝখানেই থেকে যেত। আমরা কি ছাড়িনি আমার মেয়েকে? ফোন করলে হয় টিউটারের কাছে গেছে, ফোন করলে নয় হয় কলেজে গেছে, ফোন করলে হয় 4-5টা বন্ধু মিলে পার্কে বেরিয়েছে, ফোন করলে হয় বাসে আসছে। এই ওরা ব্যস্ত, ওদের ভেতরে যখন ফ্ল্যাটে ঢুকবে তখন ক্লান্ত হয়ে কখন ঘুমাবে, হয়তো ঘুম থেকে উঠলো, খাবার খাওয়ার টাইম নেই, রান্না করলো আলু সেদ্ধ ভাত কোনো মতে। এই লাইফটা একটা আলাদা লাইফ, তো সেখানটায় থাকা আর এই যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এই যে কোনো কাজ না করে এই অলস কুড়েমি করে এই একটা ফ্ল্যাটে একা থাকা মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সবাই যদি একই সুবিধা নিতে চায় তাহলে তো আর কিছু বলার নেই, তাই না? আমরা এখানে সোশ্যালে কাজ করতে এসে কিছু সোশ্যালি জিনিস বোঝাচ্ছি। এবার আসবো রিম্পাকে। দেখো রিম্পা বলছে আবার আমাকে নিয়ে কিছু বলবে কি বলবে না। না, রিম্পাকে আমি মানে রিম্পাকে আমার জানি না বকতে ইচ্ছা করে না কেন, যে ওকে আমার সবসময় মনে হয় যেন ও একটা আলতো, একদমই আলতো একটা, সেই দুধ ভাত খাওয়ার মতন, যেন মানে ওকে আমি রান্নাবাটির খেলার মধ্যে ওকে আমি দুধে ভাতের মধ্যে রাখি। কারণ ওকে যদি আমি বকি কেঁদে ফেলবে, আবার বোঝালে হয়তো বোঝে কিন্তু আবেগ আর ইয়েটা বেশি। তার যাই হোক, ও এখানে কম্পেয়ার করলো বিশ্বাস। আচ্ছা রিম্পা, সত্যি করে বলতো, তুই এমন কোনো কথা আমার সাথে শেয়ার করেছিস যেটা আমি ক্যামেরা খুলে তোর ওপর রাগ হয়ে তোর বিশ্বাসঘাতক করে সব বলে দিয়েছি বরবর করে? দেখ, 49-এর বিষয়টা কিন্তু মর্কট এনেছে মার্কেটে, এবং তুই কার সাথে কি চ্যাট করেছিস সেগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে ইয়েতে কমিউনিটিতে দিয়ে দিয়েছিল। আর আমরা তোকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল মর্কট, একদম ছিঁড়ে, মানে তোকে অ্যাকচুয়ালি মর্কট খুব পছন্দ করে, এটা বোঝা যায় যে তোকে চোখ দিয়ে তোকে ও গিলে খায়। ও তোকে কাছে পায় না, কিন্তু তোকে ও চোখ দিয়ে গিলে খায়, কারণ তোর চরিত্র নিয়ে ওর খুব বিশ্লেষণ করার শখ। তাই আমি দেখেছি ঘুরে ফিরে তোর ওই বুকে আর তোর ওই চরিত্রের ভিতরেই ও আনাগোনা, তো এগুলো ও করে। তো সেখানটা আমি যখন বলেছিলাম যে আমরা মর্কটের ছেলের স্কুলে যাব, আমরা কিন্তু যাব বলেছি, চাইনি। তোর তো মনে হয় আমাকে বেশি চেনা উচিত ছিল, তা তুই তবুও সেই সময় ভিডিওটা করেছিস। করার পর তোকে আমি বকা দিয়েছি, কারণ এটা একদম ওপেন প্ল্যাটফর্মেই হচ্ছে, তুইও ভিডিও করেছিস, তোকেও আমি ক্যামেরা খুলে লাইভ করে বকা দিয়েছি, আর মর্কট ওই ইয়েগুলো পাবলিক করেছে। এর বাইরে পার্সোনাল, ধর তুই আমার সাথে কিছু এমন একটা মনের দুঃখ শেয়ার করেছিস, বা তোকে আমি বলেছি রিম্পা একদম এটা কিন্তু তুই সাবধানে থাকিস, বা এরকম করিস না, সেরকম গোপন তো তুই আমাকে বারণ করেছিস সীমাদি এটা কিন্তু তুমি ক্যামেরা খুলে বলবে না, সেটা আমি ক্যামেরা খুলে বলে দিয়েছি। তোর দুর্বল জায়গায় আমি আঘাত করেছি, তোর দুর্বলতা, তুই আমার এগেনস্টে নেমেছিস বলে তোর দুর্বলতাকে নিয়ে আমি ছিনিবিনি করেছি কোনো দিন তোর বিশ্বাস আমি ভেঙেছি? আমার মনে হয় ইউটিউবে এইটুকু আমি এতদিনে অর্জন করেছি, এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ কাউকে কোনো কথা বলে সে কথাটা বিশ্বাস রাখুক চাই না রাখুক, লোকের নির্দ্বিধায় আমার কাছে দুটো কথা বলে সে জানে যে অন্তপক্ষে এই মহিলা কোনো দিন আমাদের বিশ্বাস ভাঙবে না। তোর বিশ্বাস তো আমি কোনো দিন ভাঙিনি, এই বিশ্বাসঘাতকতার সাথে তুই আরেকটা মানুষকে কী করে তুলনা করলি, আমি এটা আমি কম্পেয়ারটা বুঝিনি। মানে তুই কম্পেয়ার করতে বসেছিলি যে অ্যাকচুয়ালি বিশ্বাসঘাতককে আমরা একে অপরকে অ্যাটাক করেছি, এই ব্যাপারটা একদম ঠিক আছে, একদম দোয়া তুলসী পাতা আমরা কেউ না। তুমি আমায় 1 আঙুল দেখাবে আর আমি তোমায় 4 আঙুল দেখাবো না, তা হয়? তাহলে তো আমি হেরে গেলাম, এমনি আমি হেরেই গেছি, আমাকে 0 দিয়েছে। তোর হচ্ছে সুপ্রিম আমাকে 0 বসিয়েছে, আমি কন্ট্রোভার্সি করতেই পারি না। আর কিন্তু বিশ্বাসঘাতকতা, আজকে মন্দিরা একই বেড কভারে দুপুরবেলায় রাহুলের সাথে শুয়েছে আর রাতের বেলায় ওর হাজব্যান্ডের সাথে শুয়েছে, এটা কতটা গোপনীয়তা কথা।
100 বার, মানে ওরা সিঁদুর পরার পর 100 বার, 100 বার মন্দিরা রাহুল ইন্টিমেট হয়েছে। এটা কতটা গোপন কথা? উলঙ্গ হয়ে মন্দিরা যদি রাস্তায় হাঁটে, তবু মন্দিরার কোনো লজ্জা লাগবে না। তারপরেও ওদের ভালোবাসার গল্প করছে, তারপরেও ওরা নেমন্তন্ন করেছে, আবার ওই নেমন্তন্ন বাড়িতে গিয়ে ও মাংসের ঝোল ভাত খেয়ে এসেছে, আবার ওরা একে অপরকে ক্যামেরা করছে। এইগুলো, এটা সত্যি? দেখো, আবার বলবে পাস্ট নিয়ে ঘাটাঘাটি। পাস্ট ছাড়া কি প্রেজেন্টের কোনো দাম আছে? পাস্টকে কি ভুলে গেলে হয়? আজকে আমি বলছি, আমার সবাই তোমরা খুব টেনশান করো, ভয় পাও, লজ্জা পাও, বলে সীমাদি তোমার পাস্ট নিয়ে লোকে আলোচনা করবে বা তোমার জন্ম নিয়ে কথা বলে। কেন? আমি ওটা ভীষণ প্রাউড ফিল করি। আমি ভীষণ প্রাউড ফিল করি যে আমি ওই পরিবেশে মানুষ হয়েছি। আমাকেও ভগবান এরকম একটা পরিবেশ দেখার সুযোগ দিয়েছে, যেটা অনেকেই দেখতে পাওনি। সেখানে মানুষ কত কষ্ট করে জীবন কাটায়, সেখানের মানুষের ভাতের কত দাম, সেখানের মানুষের মনে কোনো হিংসা নেই, সেখানকার মানুষরা শুধুই বেঁচে থাকে রান্না ভাত খাওয়া, আর জীবনটাকে মানে শুধুই বেঁচে থাকে যে রোজগার করব, সেটা দিয়ে বাজার হাট করব, নিজে খাবো, বাচ্চাকে খাবো, আর আমার পাশের ঘরের লোক যদি না খেতে পায় তাকে খাওয়াবো, গরিবদেরকে দেবো, যারা তাদের থেকেও গরিব, যারা এই কাজটাও করতে পারছে না, অথচ তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাদেরকে হেল্প করব। এই কষ্ট করে রোজগার করেও নিজের আত্মীয় স্বজনকে কিছু না কিছু করে, যদি তাদের কোনো প্রবলেম থাকে তাদের প্রবলেমে হেল্প করব। একেবারে হিংসা আনে না, কাউকে দেখে জেলার্সি ফিল করে না, কাউকে কারোর ক্ষতি করার প্ল্যানিং করে না। বিশ্বাস করো, এরকম আমি তো যতটা জীবন কাটিয়েছি, ওখানে আমি এগুলোই শিখেছি, এগুলোই দেখেছি। এবং মায়া মমতায় ভরপুর। তোমাকে মেরেছে তোমার মা, গোটা মারা এসে ওই বাচ্চাকে বাঁচাবে, ক্ষমতা নেই আর ওই অন্য মায়ের, ওই মায়ের ওই বাচ্চার ঘরে, ওই বাচ্চার গায়ে হাত দেওয়ার। আমাকে যখন মা মারবে না, মারতো ডাঁসা খুলে, এবং একজনা ধরো হাত ধরে টেনে নিয়ে গিয়ে কোনো মতে মায়ের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে চলে গেল, মায়ের আর হিম্মত হবে না আমাকে তার কাছ থেকে নিয়ে যাওয়া। এবার সেখানেই সে খেতে দেবে, পড়তে দেবে, বই, মা বলবে এই টাইমে ওর পড়া আছে, বই পড়তে, বই পাঠিয়ে দেবে। ওর ঘরেই তখন 2-3 দিন স্টে হয়ে গেল আমার। এবার 2-3 দিন পর মা তো এবার মেয়ের জন্য মন খারাপ করছে যে 2 দিন হয়ে গেল মেয়েটা আমার কাছে আসছে না, তখন মা আবার আদর আদর করে তখন ঠিক নিয়ে যাবে। এরকম পরিবেশ, আমি ওই জায়গাটাকে ভীষণভাবে পছন্দ করি। ওটা নোংরা তোমরা ভাবো, ওটা নোংরা নয়, ওরা নোংরাকে আটকায়, নোংরামিকে আটকায়, ওটা একদমই নোংরা জায়গা নয়, ওটা নোংরা পরিবেশ নয়। ঘরে ঘরে লোকে মদ খায়, ঘরের ভেতরে নিয়ে এসে গ্লাসে গ্লাসে ঢেলে ফ্যামিলি লোকেরা মদ খাচ্ছে। ওই জায়গাটা খারাপ নয়। তার জন্য কখনোই আমার জন্ম বৃত্তান্ত নিয়ে যদি কেউ কথা বলে, সেটাকে আমি খারাপ পাই না, একদম খারাপ পাই না। তোমরা আমার জন্য অন্তপক্ষে কেউ খারাপ পাবে না। আমি তো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে মিথ্যা কথা বলিনি, আর আমি চাই না কোনো দিন কেউ এটা নিয়ে ভালো জায়গায় তো সবাই জন্মাতে পারে, খারাপ জায়গায় কজন জন্মাতে পারে? খারাপ জায়গায় জন্মানোটাও ভাগ্যের দরকার, খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আসাটা আরও ভাগ্যের দরকার। এই ভাগ্যটা ভগবান আমায় দিয়েছে, আমি কেন তোমাদের কাছে সেই বিষয়টা তুলে ধরবো না? এত বড় একটা সুযোগ, এত সুন্দর একটা সুযোগ যখন আমি পেয়েছি। আর আমি আমার অর্কর ছবিটা দেখিয়েছি, আমার ছেলেটা, দেখো ওই নরকে তোমাদের চোখে ওটা নরক, তোমাদের চোখে ওটা খারাপ জায়গা, তোমাদের চোখে ওই বিষয়টা আলোচনা করা যায় না। দেখো ওখানে জন্মাবার পরেও এই পেটটাতেই কিন্তু আমি এই ছেলেটাকে জন্ম দিয়েছি। সত্যিকারে বলতে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভীষণ, মানে ওরা হচ্ছে আমার দুটো চোখের তারা, একদম ওরা হচ্ছে আমার দুটো চোখের তারা। সেই কারণে টেপি যে নিজের সন্তানকে ফেলে কি করে এই উচ্ছৃঙ্খল জীবন কাটায়, এই নিজের সন্তানকে ফেলে কি করে ও খায়, কি করে ও ঘুমায়, আজকে যে কোনো বিষয়ে আমার ছেলে মেয়ে কিন্তু খাবার দাবারের দিকে ভীষণভাবে ইয়ে করে। তবুও যখন মেয়ে কলকাতায় থাকতো, পিজিতে থাকতো বা ইয়ে করতো, আমরা ভালো কোনো রান্না, মাংস ভাত ঠাত যখন খেতাম, ফোন করলে কী খেয়েছিস, ও বেশি মানে হুটোপাটা থাকতো কলেজে যাওয়ার, ডালিয়া টালিয়া খেয়েছে, ডালিয়া টালিয়া এক কাজ করছি আমি 200 টাকা পাঠাচ্ছি, একটু মাংস নিয়ে বাড়ি ঢোক। শোনো, যখন বাইরে পড়ে না, ওদের কাছে 10 টাকারও অনেক দাম থাকে, কারণ এই যে টোটো বলছে, এই যে অটো করে 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 এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, বাস ভাড়া, অটো ভাড়া, তারপরে বাইরে গেলে একটু এটা ওটা খাওয়া, কিছু না হলেও জল কিনে খাওয়া, এইগুলোই ওদের খুচরো পয়সা এতটা বেরিয়ে যায়। তাই আমি সবসময় ওই
মাসের খরচ ছাড়াও আমি টুকটুক টুকটুক করে পয়সা পাঠাতাম। ধরো হয়তো ওরা রয়েছে, আজকে মা আমাদের এই মেনু হচ্ছে, আজকে সবার বাজেট কম, টুক করে 200 টাকা পাঠিয়ে দিলাম। আজকে এক কাজ করো, এটা আমি স্পন্সর করছি, 1 কিলো চিকেন নিয়ে যা, নিয়ে গিয়ে সবাই মিলে খা। বিশাল খুশি হয়ে যাবে সবাই মিলে এবার ও চিকেনটা দিয়ে দিল, বাদবাকিরা সবাই কাটবে বাটবে, রান্না বান্না করে একবারে মা আজকে হেভি পার্টি হয়েছে, আমরা 3 বান্ধবী মিলে হেভি খেয়েছি। এগুলো ভালো লাগে। ওরা যখন খুশি হচ্ছে, মাম্পি যখন খুশি হচ্ছে, এবং ও বাদবাকি মেয়ের মারাও, আমি যখন ওরা আসে তখনও মাম্পিকে কোনো বাজার টাজার করতে দেয় না, ওর মারা খাওয়ায়, ঘুরতে নিয়ে যায়। যখন আমি যাই আমিও ওদেরকে খাওয়াই, ওদের 3 জনকে ঘুরতে নিয়ে যাই, এরকম। তো এগুলো হচ্ছে মা বাবার শিক্ষা। এগুলো হচ্ছে আমি যেগুলো শিখবো সেগুলো আমি বাচ্চাকে দেবো, ও আরও 5 জনের সঙ্গে ডিস্ট্রিবিউট করবে। কেন থাকবে না? আমি সবার সাথে টেপিকে তুলনা করছি না। টেপির মতো যারা শ্বশুরবাড়ি থেকে এই রকমভাবে শ্বশুরবাড়ির নির্যাতন হয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কথা বলছি। টেপির সাথে আর 5টা মেয়েকে কেন ঘোলাচ্ছ? টেপির সাথে আর 5টা মেয়ে কখনোই যায় না। টেপি আলাদা। টেপি একটা 2.5 বছরের বাচ্চাকে ফেলে যে বেস্ট ফিট করে, সেই বেস্ট ফিট বন্ধ করে প্রেমিকের উদ্দেশ্যে বেরিয়ে গেছে এবং বিয়ে করেছে রীতিমতো। একটা ডিভোর্স না নিয়ে আর একটা বিয়ের মণ্ডপে বসে বিয়ে করেছে। ফোকলা ছাড়া দেখো, এখন তো তুমি কি সুন্দর বলছো যে একা টেপি কিছুই করতে পারে না। বহিনকে বলছি, একা টেপি কিছুই করতে পারে না, টেপির সমস্তটাই পরিচালনা ফোকলা করতো। এত জানার পরেও তুমি কি করে টেপিকে অন্ধের মতো সাপোর্ট করে গেছো আর এই সন্দীপদের গালাগালি করে গেছো কি করে? সন্দীপের বেইমানি করেছে কি করেছে না করেছে সেগুলোর সব প্রসঙ্গে আমি পরে আসবো, ওটা আমি আনবই না। ওর বেইমানির সাথে আমাদের কোনো সম্পর্ক, মানে বহিন আর আমার সম্পর্ক বা আমার আর রিম্পার সম্পর্কের ভিতরে কোনো রকমের আসছে না। ওটা ওর চিন্তাধারা পেশ করেছে, সেখানটায় ওর চিন্তাধারা ওর মতো রেখেছে, আমি আমার চিন্তাধারা আমার মতো পেশ করেছি। এর ভেতরে ভিউয়ার্সরা যেটা সঠিক মনে করেছে সেখানে চলে এসেছে। আমি বহিনকে বলছি, এত নোংরামি করছিল, এত নোংরামি, যেখানটায় পুরো দমে ফোকলার টেপির সংসার পেতেছিল, এদের ডিভোর্স না হওয়ার আগেই সেখানে কি করে তুমি সাপোর্ট করে গেছো? কি করে আজকে তোমরা দেখাতে পারবে যে সত্যি উড়োছাইয়ের সাথে ওর বিয়ে হয়েছে? দেখাতে পারবে যারা এত মানে উড়োছাইকে নিয়ে ইয়ে করছে সত্যি বিয়ে হয়েছে? দেখো টেপির ফোকলার সাথে যে টেপির বিয়ে হয়েছে, এটা তো আজকের দিন ডেটে আমাদের কাছে চলে এলো যে না বিয়ে হয়েছেই। টেপির আর ইয়ের ওই উড়োছাইয়ের আর ইয়ের কি বিয়ে হয়েছে? আর যদি বিয়ে হয়ে থাকে কবে হয়েছে? এখানে বাড়ি ছেড়ে যাওয়ার পর বিয়ে করেছে, 30 থেকে 40 দিনের মধ্যে। ছেলে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেনি। আবারও বলি, এই যে বহিন তুই জানিস না, ছেলে নেওয়ার অ্যাপ্লিকেশন ছিল না, ওটা ছিল ডিভোর্সের অ্যাপ্লিকেশান। 2 সেপ্টেম্বরের একটা ভিডিও আছে, ওখানে লিখেছে টাইটেলে, ছেলেকে নেওয়ার জন্যে ইয়ে করলাম, আইনি পদক্ষেপ নিলাম। কিন্তু সে আইনি পদক্ষেপের কোনো চিঠি আজ পর্যন্ত ওদের বাড়ি এসে পৌঁছায়নি, কোনো চিঠি না। আইনি পদক্ষেপ ছেলের জন্য কবে নিয়েছে জানো? যখন স্ট্রাইক মারলো আর ও ডিভোর্স ক্যান্সেল করলো, এরপর বললো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চাই না আমার ফোকলাকে, চাই না আমার স্বামীকে, এখন থেকে আমি চাই আমার ছেলেকে। হিউম্যান রাইটসে চলে গেল। তারপরে পদার্পণ হলো আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের। আজ পর্যন্ত কিন্তু ও একটা অ্যাপিলও করেনি না, আজ পর্যন্ত বলাটা ভুল হবে, তখনও পর্যন্ত। তারপর যখন সঙ্গীতা দিদিভাই আসার পর যখন দেখলো না এবার তো আর মানুষকে ঠকানো যাবে না, এবার আমাদেরকে কিছু না কিছু ছেলের জন্য করতে হবে, তারপর ছেলেকে জাস্ট দেখার আবেদন করেছে, দেখার। চলো আমি এটা হচ্ছে আমার আজকের বক্তব্য। কারণ টেপির ভিডিও সত্যি বলছি দেখিনি এখনো অবধি, তবে টেপির ভিডিওর ভেতরে রসকস বুলবুলি মস্তক কিছুই নেই। তবে অনেকে বারণ করছো, তোমরা সত্যই বারণ করে যাচ্ছ, কিন্তু বহিনকে নিয়ে বলা বারণ করো না। বহিন তুই ভিডিও করবি, আমি ভিডিও করবো, আমাদের কিন্তু ভিউজ হবে একদম। বাপ বাড়ানা ভাইয়া সবসে বাড়া রুপাইয়া। আমি ভাবছিলাম মন্দিরের এই কথাটা শোনার পর আমি ভাবছি দুপুরবেলায় রাহুলের সাথে আর রাতের বেলায় স্বামীর সাথে, কারণ ওটা ছিল নাকি ওর ডেট, শনিবার করেই মন্দিরার স্বামী মেলামেশা হয়, তাই সপ্তাহে 1 দিনটা মন্দিরাকে দিতেই হবে। আর ওই দিনই দুপুরবেলায় প্রতি মাসে রাহুল ওই
এই সুখময় দিনে মানে এত সুখ দিত শরীরের, তার জন্য 25,000 টাকা করে দিত। এগুলো আমার বহিন বলেছে। এগুলো বিশ্বাসঘাতক না, না বিশ্বাসের কোনো কাজ করেনি রিম্পা, এইগুলো বিশ্বাস ভাঙার কোনো কাজ নয়, এটা তো জাস্ট ফর কন্টেন্ট, যেটা আমি করব না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নান্টু পচাটাকে আমি মানে আমার নান্টু পচাগুলো কোথায় কোথায় কোথায়? টেপি টেপিকে তোমরা ছেড়ে দিতে বলছো না, আমি পারবো না, আমি ছাড়বো না, আমার টেপিকে চাই, টেপি আমার পোকলা চাই, টেপি চাই। চলো টাটা, বাই বাই।